আমি এদের জবাবে বলি, মাদ্রাসায় লেখাপড়া করে যদি ডাক্তার আর ইঞ্জিনিয়ার হতে হয়, তাহলে তোমরাও স্কুল কলেজে ফিরে মুহাদ্দিস আর মুফতি হও। তখন তোমরা যেই জব দিবা, এখানে আমরা সেই জব দেব। তোমরা কেন স্কুলে ফিরে মুহাদ্দিস হতে পারো না? তোমরা কেন কলেজে ফিরে মুফতি হতে পারো না? এই প্রশ্নের যেই জবাব, ওরা কেন মাদ্রাসায় ফিরে ডাক্তার হতে পারে না? এই প্রশ্নেরও সেই জবাব। অত সোজা কথা যে বুঝে না, তারে শিক্ষিত পণ্ডিত বলা যায় না গণ্ড মূর্খ বলা যায়? গণ্ডে মূর্খের মতো প্রশ্ন করে কেন? একমাত্র কারণ, সে জানে না সফল মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য কোনটা। এবার আপনারা বুঝে থাকলে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচ্য আয়াতে সফল ইসলামী শিক্ষার জন্য 3টা গুণের উল্লেখ করেছেন। বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য। বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। আদর্শ হলো সুন্নতে রাসূলের সাথে জমাতে সাহাবাকে মাপকাঠি বানা। উদ্দেশ্য হলো একদল ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করা, না মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার মতো একদল পথ প্রদর্শক তৈরি করা, একদল পথ প্রদর্শক তৈরি। এই যে মাদ্রাসা শিক্ষা বা ইসলামী শিক্ষা সফল হওয়ার 3 গুণ আল্লাহ আয়াতে উল্লেখ করে দিলেন। আমাদের বর্তমান জমানায় এই 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কওমি মাদ্রাসায়। বর্তমান জমানায় সফল ইসলামী শিক্ষার 3 গুণ সন্তোষজনকভাবে পাওয়া যায় কোথায়? কওমি মাদ্রাসায়। এবার আমরা বোঝার চেষ্টা করব কেন মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার বৈশিষ্ট্য কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার আদর্শ কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার উদ্দেশ্য কওমি মাদ্রাসায় পাওয়া যায় কেন? এই প্রশ্নের অতি সংক্ষিপ্ত জবাব হলো, এই মাদ্রাসাগুলি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত মাদ্রাসা। আপনারা যা ঠিক বলেছেন, আমি অনুরোধ করে বলবো, ঠিক বেঠিক একটু পরে বলুন, আমাকে আগে একটু বলতে দিন। খুব সংক্ষেপে বলেছি, কারণ আমি যে বলেছি কওমি মাদ্রাসাগুলির প্রতিষ্ঠাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে একটা জটিল প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমাদের জানা মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন প্রায় ১৫০০ বছর আগে। কতদিন আগে? আর সমস্ত কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মাত্র প্রায় ১৫০ বছর আগে। নবী বিদায় হয়ে গেলেন ১৫০০ বছর আগে। কওমি মাদ্রাসা হইল ১৫০ বছর আগে। এই ১৫০ বছর আগের প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ১৫০০ আগে দুনিয়ার থেকে বিদায় হওয়া নবী আসলেন কবে আর প্রতিষ্ঠা করলেন কবে? এই প্রশ্ন থাকা অবস্থায় আমরা এত তাড়াতাড়ি ঠিক না বেঠিক সিদ্ধান্ত নিতে পারবো না। এর জন্য আমাদের উপমহাদেশের মাদ্রাসা শিক্ষার ইতিহাস সম্পর্কে সামান্য একটু ধারণা থাকতে হবে। ইতিহাসে উপমহাদেশের মাদ্রাসা শিক্ষা 3 ধরনের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিবরণ পাওয়া যায়। এক প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মুঘল আমলে চালু ছিল। ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জুড়ে দখল করার পরে ওইগুলি বিলুপ্ত হয়ে গেছে। তারপরে দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো সরকারি আলিয়া মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটা 1781 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এটা 1861 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। এই 3 প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিবরণ উপমহাদেশের ইতিহাসে পাওয়া যায়। এক প্রকার ছিল মুঘল আমলে, এক প্রকার প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংসের আমলে, আরেক প্রকার প্রতিষ্ঠিত হয়েছিল আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহি আলাইহির আমলে। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বলা হয়। দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে সরকারি মাদ্রাসা বা আলিয়া মাদ্রাসা বলা হয়। তৃতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে
কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বলা হয়। মুঘল আমলে ইংরেজরা এই দেশের শাসন ক্ষমতা জবরদখল করার আগে যে সমস্ত শাসনকর্তারা ভারত উপমহাদেশ শাসন করতেন এরা মুঘল বংশের ছিলেন, এই জন্য তাদের শাসন আমলটাকে মুঘল আমল বলা হয়। তাদের আমলে সমগ্র ভারত উপমহাদেশে প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। কি পরিমাণ? প্রায় 12 লক্ষ মাদ্রাসা ছিল। সবগুলি মাদ্রাসার নিজস্ব সম্পত্তি ছিল। মাদ্রাসার সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার ব্যয় বহন করা হতো, যে কারণে ওই সমস্ত মাদ্রাসার পরিচালনার জন্য সরকারের কাছেও সাহায্যের হাত পাততে হতো না, কওম বা জনগণের কাছেও সাহায্যের হাত পাততে হতো না। বুঝে থাকতে বলুন, মুঘল আমলের 12 লক্ষ মাদ্রাসা কার সাহায্যে চলতো? না নিজস্ব সম্পদের দ্বারা চলতো। এই জন্য এইগুলি না ছিল সরকারি মাদ্রাসা, না ছিল কওমি মাদ্রাসা, এগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা। তারপরে ইংরেজরা যখন বাণিজ্যের সুতায় আমাদের দেশে প্রবেশ করেছে, ইংরেজরা উপমহাদেশে, ব্রিটেন থেকে উপমহাদেশে প্রবেশ করেছিল আমাদের শাসন ক্ষমতা দখল করার কথায়, না বাণিজ্যের সুতায় প্রবেশ করেছিল। কিন্তু পরবর্তীতে চলে বলে কলে কৌশলে গোটা উপমহাদেশের শাসন ক্ষমতা ডাকাতেরা জুড়ে দখল করে দেওয়া যায়। বুঝে থাকলে বলেন, ইংরেজরা আমাদের দেশের শাসন ক্ষমতা নিয়মতান্ত্রিকভাবে দখল করেছিল না ডাকাতি করে নিয়ে গেছিল? ডাকাতি করে নিয়ে যাওয়ার পর 12 লক্ষ মাদ্রাসার নামে যত সম্পত্তি ওয়াকফকৃত ছিল সবগুলি ওয়াকফ বাতিল করে মাদ্রাসার সম্পদগুলি সরকারে দখল করে নিয়ে যায়। অটোমেটিকলি 12 লক্ষ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। এখানে প্রথম প্রকার মাদ্রাসার ইতিহাস শেষ। বুঝলেন কথা? ইংরেজরা সমস্ত মাদ্রাসার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়ে যাওয়ার মাধ্যমে উপমহাদেশের 12 লক্ষ স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বন্ধ হয়ে যায়। প্রথম প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস এখানেই শেষ হয়ে যায়।